ঘটনাটা আজ থেকে 30 বছর আগের। মামা তখন মাদ্রাসায় পড়তেন। 12 বছর বয়সে মামাকে নানা জোর করেই মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। একদিন মামা মাগরিবের নামাজ পড়ে বাইরে বের হন। মসজিদ থেকে মিনিট 10 দূরত্বে একটা শ্মশান ঘাট আছে। সেই শ্মশান ঘাট ক্রস করার সময় মামা খেয়াল করেন যে ওনার পেছনে পেছনে কিছু একটা আসছে। ব্যাপারটা আঁচ করতে পেরে পেছনে ফিরে তাকান। তাকিয়ে দেখেন একটা কুকুর তার পেছনে পেছনে আসছে। মামা 7-5 না ভেবে একটা গাছের ডাল পড়েছিল, সেটা তুলে ঢিল ছুঁড়ে মারে কুকুরটার দিকে। কুকুরটা অনেকটা কান্নার সুরে গোঙাতে গোঙাতে চলে যায়। তারপর মামা মাদ্রাসায় ফিরে যান। রাত আনুমানিক 2টার দিকে সে মূত্র ত্যাগ করার জন্য টয়লেটে যান। টয়লেটে কারোর উপস্থিতি সে টের পাচ্ছিল। টয়লেটের চারপাশে তাকিয়ে অবশেষে ভেন্টিলেটরের দিকে যখন নজর যায় ওনার, উনি দেখেন ভেন্টিলেটরের মধ্য দিয়ে একটা বিভৎস চেহারা, কাটা মাথা, মুখের ভেতর অনেকগুলো দাগ, চুলগুলো টয়লেটের ফ্লোর পর্যন্ত এসে ঠেকেছে, চোখগুলো লাল, মনে হচ্ছে এখনই রক্ত বের হবে। মাথাটা ওনার দিকে তাকিয়ে আছে আর বলছে, আজ কাজটা তুই ঠিক করিসনি, তোকে ভোগ করতে হবে। মামা এটা দেখে আর সহ্য করতে না পেরে চিৎকার শুরু করে দেয়। চিৎকার শুনে মাদ্রাসার অন্যান্য ছাত্র এবং হুজুররা ছুটে আসে। মামা এতটাই ভয় পায় যে ওনার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না। অনেকক্ষণ পর মামা স্বাভাবিক হলে হুজুররা জিজ্ঞেস করে যে কি হয়েছিল। মামা তাদের সব খুলে বলে, শ্মশান ঘাট থেকে শুরু করে টয়লেট পর্যন্ত যা যা হয়েছে সবকিছু। হুজুর সব শুনে মামার শরীরটা বেঁধে দিয়ে তাবিজ দিয়ে বেঁধে দেন। তারপর মামা মাদ্রাসা পড়া আধা রেখেই চলে আসেন বাড়িতে। আসল ঘটনা হয় মামার বিয়ের আগে। মেয়ে দেখা হয়ে গেছে, মামা বিশেষ কাজে বাইরে গেছেন, আসতে 15 দিন লাগবে, তাই মামার বিয়ে 15 দিন পরেই হবে। বাড়িতে বেশ একটা আনন্দমুখর পরিবেশ। মামা ঢাকা থেকে আসছিলেন বিয়ের বাজার সদাই করতে। আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়। রাস্তা দিয়ে আসার সময় উনি দেখতে পান সাদা কাপড় পরা একজন মহিলা ওনার দিকেই আসছে। কিছুটা সামনে আসতেই মামা দেখতে পান একটা বিকৃত চেহারার মহিলা ওনার দিকে চেয়ে চেয়ে হাসছে। মামা কিছুটা ভয় পেয়ে নিজেকে সামনে ওই মহিলাকে ক্রস করে যাওয়ার সময় মহিলা পেছন থেকে বলে উঠল, কিরে তুই ভুলে গেলি আমায়? জোরে জোরে হাসার আওয়াজ শুনতে পান মামা। ভয়ে হাত পা নাড়াতে পারছিলেন না তিনি। মনে হচ্ছে কেউ যেন ওনার গলা টিপে ধরছে। কোনো অনেক চেষ্টা করেও কথা বলতে পারছিলেন না, আর নিজেকে সামনে রাখতে পারেননি। অবশেষে মামা সেখানে অজ্ঞান হয়ে যান। প্রায় 2-3 দিন মামার কোনো খোঁজ খবর পাওয়া যায় না। বাড়ির সবাই প্রায় পাগল হবার উপক্রম। এভাবে একটা জলজন্ত মানুষ গায়েব হয় কি করে? মামা বিষয়টা কিছুটা আঁচ করতে পারেন, তাই ওনাদের এলাকার বড় হুজুরকে বিষয়টা জানান। বড় হুজুর সব শুনে একটাই কথা বলেন যে তোমার ছেলে এসে যাবে। 3 দিন পর রাতে ঘরের দরজাতে অনেক জোরে জোরে করানোর শব্দ। বাড়ির সবাই ঘুম ভেঙে যায় এবং সবাই দরজা খুলে দেখেন যে মামা কাঁদতে কাঁদতে দরজার সামনে অজ্ঞান হয়ে যান। অনেকক্ষণ পর মামার জ্ঞান ফেরে। তারপর মামার সব কথা খুলে বলেন এবং তার সাথে কি হয়েছিল। মামা আগেই জানতেন ব্যাপারটা, তাই সবাইকে নিয়ে আর প্রশ্ন করতে মানা করেন। কিছুদিনের মধ্যে মামা স্বাভাবিক হওয়া শুরু করেন। মামার বিয়ের জন্য সবাই মেয়ে দেখতে শুরু করে। আবার কিছুদিনের মধ্যে মেয়ে পছন্দও হয়ে যায়। কিন্তু ভাগ্যে যে এমন লেখা থাকবে হয়তো কেউ স্বপ্নেও ভাবেনি। গায়ে হলুদের দিন সকালবেলা অনেক ডাকাডাকির পরও মামার কোনো সাড়া না পাওয়ায় নানু মামাকে ডাকতে মামার ঘরে গেলেন। দরজার ভেতর দিক থেকে বন্ধ ছিল, তাই নানু সহ বাড়ির অন্য সবাই মিলে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে। ঘরের ভেতরে তাদের জন্য কি অপেক্ষা করছে তারা হয়তো ভাবতেই পারেনি। সবাই ঘরের ভেতরে ঢুকতেই মামা বিছানার দিকে তাকান। বিছানার দিকে সবাই দেখেন যে মামার মৃত শরীর, জিব্বা মুখ বের করে আছে, চোখগুলো উপড়ানো, পেটের মধ্যে একটা ছোট্ট গর্ত। এমন বিভৎস বডি দেখে সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। বাড়িতে কান্নার রোল পড়ে যায়। পুলিশ আসেন, তদন্ত হয়, কিন্তু আজ পর্যন্ত খোলাসা হয়নি সেদিন রাতে মামার সাথে কি হয়েছিল। নানি আজও কেঁদে কেঁদে বুক ভাসান মামার জন্য। আমি নিজেও দেখেছি নানাকে কাঁদতে। মামার অস্বাভাবিক মৃত্যুর পর নানা একদিন নাকি স্বপ্নে দেখেন এক বৃদ্ধ মহিলা, সাদা কাপড় পরিহিত, অনেকটা বিভৎস চেহারা। নানাকে বলছে, তোর ছেলে আমাকে মেরেছিল, তাই তোর ছেলেকে মেরে শিক্ষা দিয়ে দিলাম। আমার নাম রিফাত। একদিন দুপুরবেলা আমি ফজলি আম খুঁজতে আমবাগানে যাই। দুপুরবেলা ফজলি আম বেশি পড়ে, তাই এই সময়টিতেই আমি যাই। দুপুরে খাবার পর তখন 2টা কি 2:30 বাজে। এমন সময় আমি আম খুঁজতে আমাদের বাড়ির থেকে একটু দূরে একটা বড় আম বাগান রয়েছে, সেখানে যাই। বলে রাখা ভালো, তখন অনেক গরম ছিল, চারিদিকে প্রচন্ড আলো ঝলমলে রোদ, কিন্তু আম বাগানের জায়গাটাতে প্রচন্ড ঘন আম গাছ থাকার কারণে বেশ ছায়া এবং ঠান্ডা ছিল। আমি দৌড়ে গিয়ে খাবার পরপরই আম বাগানে ঢুকে যাই। আমি খুব অবাক হয়ে যাই। আম বাগানে ঢুকতেই আমি দেখি যে সেখানে আজ একটাও আম পড়ে নেই। রোজ যেখানে কিনা 5-6টা করে আম পাই, সেখানে আজ একটা আমও নেই।
আমি একটু মন খারাপ করে বাড়ির দিকে চলে যাচ্ছিলাম, কিন্তু তখনই আমি একটু দূরে যেই না গেছি, তখনই আমি শুনতে পাই গাছ থেকে ধূপধাপ করে 10 থেকে 12টা আম পড়ল। আমি একটু অবাক হয়ে গেলাম। আমার মনে হলো যে এই দুপুর বেলায় কোনো বাতাস নেই, হঠাৎ করে 10-12টা আম গাছ থেকে পড়ে গেল, নিশ্চয়ই এর পেছনে কোনো কাণ্ড আছে। যাই হোক, আমি নিজেকে সামনে নিয়ে আম গাছের কাছে গেলাম, গিয়ে দেখি একটি আমও পড়েনি। আমি এবার প্রচন্ড বিস্মিত হয়ে গেলাম। আমি ভয় পেয়ে এবার বাড়ির দিকে এক দৌড় দিলাম। আমি যখন দৌড় দিয়ে একটুখানি গেছি, আর কে জানি সরে সরে বলতে লাগলো, এই আম নিবি না, কত আম নিবি আয়। আমি খানিক দূরে গিয়ে গাছের দিকে তাকিয়ে যা দেখলাম, গাছের সব আম মাটিতে পড়ে যাচ্ছে, আর কে যেন বলছে, হায় হায়, আমার আম সব পড়ে গেল, কিভাবে এত আম কে খাবে, কে নেবে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এই বলে সে থেমে গেল, আর আমি দেখলাম গাছ থেকে অসংখ্য আম পড়ে যাচ্ছে, এত আম যা কিনা গাছেই ছিল না, আর আম পড়তে পড়তে গাছটাই যেন তলিয়ে যাচ্ছিল। আমি এরপরেই বুঝতে পারলাম যে দুপুরবেলা আম গাছে ভূতের উপদ্রব বেশি থাকে, আর আমাকে এই দৃশ্য দেখানোর কারণ হলো আমি যেন লোভে পড়ে আবার আম গাছের কাছে যাই। কিন্তু আমি আমার দাদির কাছ থেকে শুনেছিলাম যে ভূতেরা 1-2বারের বেশি চান্স দেয় না, দ্বিতীয়বার বা তৃতীয়বার তার কাছে গেলে সে অনেক বড় ক্ষতি করে ফেলতে পারে, এমনকি মেরে ফেলতে পারে। তাই আমি আর কিছু না ভেবে প্রচন্ড ভয়ে এক দৌড় দিয়ে বাড়িতে পৌঁছে যাই। কিন্তু আমি নিজের চোখে যা দেখেছি তা ছিল অবিস্মরণীয়। আমি এখনো মাঝে মাঝে ভাবি, কোনো গাছের পাশে দাঁড়িয়ে এত আম আমি কিভাবে একসাথে পড়তে দেখেছিলাম, আর ওই গাছে সত্যিই কে ছিল ওই কণ্ঠস্বর নিয়ে। এর জবাব কারো কাছে থাকলে আমাকে জানাবেন।